নমস্কার। আজকে সমাজের একটা কমন সমস্যা কোমর ঘাড়ের সমস্যা, অ্যাকচুয়ালি স্পাইনালের সমস্যা। আমাদের যে মেরুদণ্ডের হাড়, সেই হাড়ের সমস্যা আজকাল ম্যাক্সিমাম মানুষ কষ্ট পাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা আমি আমার জীবনে আমি নিজের শরীরে আমি যেটা ফেস করেছি আমি সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি হয়েছিল, তার জন্য আমি কি করেছিলাম এবং কিভাবে আজকে আমি সম্পূর্ণ সুস্থ। আমার 2003 সাল নাগাদ হঠাৎ ঘাড়ে ব্যথা শুরু হয়। তখন আমি এই পেশায় আসিনি, তা যেহেতু ঘাড়ে ব্যথা শুরু হয় আমি যথারীতি ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার এক্স-রে করেন, এক্স-রে করে বলেন আমার ঘাড়ে স্পন্ডিলাইসিস হয়েছে। ঘাড় প্রচন্ড যন্ত্রণা, দুর্বিষহ কষ্ট, সেই কষ্ট যার হয়েছে সেই জানে। তা শুলে মাথা ঘোরে, হাজার রকম সমস্যা। তা আমাকে ঘাড়ে বেল্ট দেওয়া হলো এবং কিছু ওষুধ দেওয়া হলো। আমি দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরও দেখলাম যে আমি খুব একটা ভালো বুঝছি না। জানি না কেন আমার মাথায় এলো যে প্রকৃতির নিয়মে আমি যদি চলি তাহলে হয়তো এর থেকে বেরোতে পারি। আমি গেলাম হরিদ্বার, উত্তরাখণ্ডের হরিদ্বার, বাবা রামদেবের আশ্রম। ওখানে গিয়ে যখন আমি আমার সমস্যার কথা বললাম, তা ওখানে একজন সাধকই বলুন আর ডাক্তারই বলুন, একজন গেরুয়াধারী এক বয়স্ক ভদ্রলোক, তিনি আমাকে একটা দামি কথা বলেছিলেন। আজও কথাটা আমি ভুলি না এবং এই কথাটা আমি সবাইকে বলি। তিনি যখন আমার কথা শুনলেন তিনি বললেন, বেটা উল্টা কার সিধা বান জায়গা। তো উল্টা কার সিধা বান জায়গা বা সিধা হো জায়গা মতলবটা আমি বুঝলাম না। আমি বাবাজিকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনি কিউ বলা উল্টা কার সিধা হয়ে জায়গা? তখন বাবাজি আমাকে হিন্দিতেই বলেছিলেন, আমি বাংলাতে আপনাদেরকে বলছি। উনি বলেছিলেন আমাদের স্পাইনাল আর টোটাল স্পাইনালের যে সমস্যা, সেই সমস্যার দুটো কারণ। এক নম্বর পশ্চারাল প্রবলেম, অর্থাৎ আমার বসা শোয়া ধরন ঠিক নাই। আর দু নম্বর হচ্ছে ইনডাইজেশন প্রবলেম। তা উনি বললেন যে আমরা সবসময় বেশিরভাগ মানুষ এরকম পুজো হয়ে বসতে ভালোবাসি, ঘাড় ঝুলিয়ে কাজ করি, ঘাড় ঝুলিয়ে পড়াশোনা করি। ফলে কি হয়, আমাদের স্পাইনালের যে স্ট্রাকচার, যে ভার্টিব্রাগুলো বেঁকতে শুরু করে। আর সঙ্গে যদি পেটের সমস্যা থাকে তাহলে মেটাবলিজম বিগড়ায়। মেটাবলিজমের মধ্যে আবার দুটো কথা আছে, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। যে অ্যানাবলিজম ক্যাটাবলিজম যদি ঠিক মতো ব্যালেন্স থাকে তখন তাকে বলা হয় মেটাবলিজম। তা আমরা তো সহজে বলে দিলাম মেটাবলিজম বিগড়ে গেছে, কিন্তু আসলে আমাদের ভেতরে অ্যানাবলিজম ক্যাটাবলিজম দুটোর যে ব্যালেন্স বিগড়ে গেছে। ফলে কি হচ্ছে, আমাদের প্রতি মুহূর্তে হাড় তৈরি হয় এবং হাড় ধ্বংস হয়। এই যে ধ্বংস আর তৈরির খেলাটা ইমব্যালেন্স হয়ে গেলেই কখনো দেখবেন কারো শুনে থাকবেন হাড় বেড়ে যাচ্ছে, কখনো শুনবেন ডিজেনারেশনের জন্য হাড় ক্ষয়ে যাচ্ছে। তো উনি আমাকে বলেছিলেন, बेटा दवा से कुछ नहीं होगा, दवा दबा देता है, वो कोई भी दवा हो, एलोपैथी आयुर्वेदिक होमियोपैथी कोई भी हो, दवा दबा देता है। কথাটার মানে হলো, বাংলায় বলছে ওষুধ সবসময় রোগকে ধামা চাপা দেয়। ওই বাবা আমাকে বলেছিলেন, बेटा तू एक काम कर, पेट को सीधा कर और उल्टा करना सीख। उल्टा करना सीख मतलब बाबा जी बोला जितना उल्टा पोस्चर का आसान व्यायाम है ना वो करते जाओ। মানে উনি বলতে চাইছেন যত অ্যান্টি পোস্চারাল ব্যায়াম, অর্থাৎ আমরা এরকম ঝুঁকে থাকি তাহলে পিছন দিকের ব্যায়াম,
উল্টো চলা, উল্টো হাঁটা, এই ধরনের ব্যায়াম বেশি করে করা, আর পেটকে ঠিক করা। 2003 সালের কথা বললাম এটা। আমার সময় লেগেছিল প্রায় 6 মাসের উপর। আমার কেন জানি না বিশ্বাস হয়েছিল যে সত্যি তো এটার জন্যই তো আমার রোগ, আমার লাইফস্টাইলে কিছু ভুল ছিল। আজ আমি যেভাবে বসে আছি, আমি এভাবে বসতাম না, আমি সবসময় এরকম ভাবে বসতাম, কুচু হয়ে বসতাম, ঘাড় ঝুলিয়ে কাজ করতাম, এই যে ঘাড় ঝুলিয়ে। এই যে ঘাড় মেরুদণ্ডটা এরম বেঁকে ছিল, বেঁকে থাকার ফলে আমার টোটাল স্পাইনালে লাম্বারে পর্যন্ত অর্থাৎ কোমরে পর্যন্ত ব্যথা হতে শুরু করেছিল। আমি রীতিমতো বেঁকে গেছিলাম। সেই জায়গা থেকে 6 মাস আমি নিয়ম মানার পর ওখান থেকে আমি কোনো ওষুধ নিই, কিন্তু ওই বাবা আমাকে বলে তুই ঘর যা ইয়ে সিধা কর, 1 সাল বাজানো। তা আমি তখন চলে আসি, এবং চলে এসে আমাকে উনি যেভাবে লাইফস্টাইল বলেছিলেন, তা সেই লাইফস্টাইল মেনটেন করে এবং সেই যে ব্যায়াম করা, আমি 4টে ব্যায়াম করতাম। বিশ্বাস করুন, খুব সহজ 4টে ব্যায়াম করতাম। এটা যে কোনো লোক করতে পারে, খুব একটা রিস্কি ব্যায়াম নয়। তবুও আমি বলবো যে আপনি যদি আমার দেখে করতে চান, আপনি যদি সমস্যা থাকে, অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়েই করবেন। কেন এটা ডিসক্লেমার দিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে আপনাকে আমি দেখতে পাচ্ছি না আপনার কি সমস্যা, অতএব আপনার দায়িত্বটা নিতে পারবো না। অতএব অবশ্যই কারোর সামনে আলোচনা করেই আপনি করবেন। আমার ক্ষেত্রে আমি বলছি, আমি মাত্র 4টে ব্যায়াম করেছিলাম, কোনো মেডিসিন নিইনি। ইভেন অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি কোনো মেডিসিন আমাকে খেতে হয়নি। আমি খেয়েছিলাম, কিছুদিন খেয়েছিলাম, কিন্তু রেজাল্ট পাইনি। ফলে আমি মেডিসিন ছেড়ে আমি 6 মাস আমি লাইফস্টাইল চেঞ্জ করেছিলাম, কিছু আসন করেছিলাম, আর কিছু প্রাণায়াম করেছিলাম। আসনে কি কি আসন করেছিলাম? মকর আসন, শলভাসন, ভুজঙ্গাসন আর মর্কট আসন। এই 4টি আসন, 4টি আসন 6 মাসের মধ্যে আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে। 2004 সালের ফেব্রুয়ারি মার্চ থেকে টিল নাও আজ 2025 আমি 100% সুস্থ। তখন থেকে আমার সূত্রপাত শরীরচর্চা, যোগ, ন্যাচুরোপ্যাথি এগুলো শেখার দিকে তখন থেকে আমার নেশা আসে। আমি বুঝতে পারি যে মেডিসিন সলিউশন নয়, মেডিসিন ইনস্ট্যান্ট রিলিফ আপনাকে দেবে, কিন্তু আপনি যে কারণে রোগ হয়েছে সেই কারণটাকে আপনি নিজে বুঝে নিয়ে দূর করে ফেলতে পারেন, আপনি খুব সহজে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আমি বলেছি যে স্পাইনালের এই যে ভার্টিব্রা যদি কার্ভ হয়ে যায়, তাহলেই আপনার সমস্যা। হাড়ে ডিজেনারেশন, হাড়ে ক্ষয়ে যাওয়া, স্লিপ ডিস্ক, লাম্বার পেন, আপনার সাইটিকা পেন, স্পন্ডিলাইসিস, সমস্ত কিছু যা বলেন এই জয়েন্টের ডিজেনারেশনের জন্য হয়, বা আপনার পশ্চারাল প্রবলেমের জন্য হয়। এই দুটো কারণ। তা ডিজেনারেশন আসে পেট থেকে, কারণ র মেটেরিয়ালসের ঘাটতি হলেই, মেটাবলিজম বিগড়ালেই আপনার ডিজেনারেশন হবে। আর আপনাকে পশ্চাৎ ঠিক করতে হবে। বেশি বলবো না, তাহলে এবার আমি দেখাচ্ছি এই 4টে আসন যেটা আমি করতাম, আমি করে সুফল পেয়েছি। এখনো আমি রেগুলার এই 4টে আসনের অভ্যাস করি। ফলে কি হয়, আমার কোমরের বা ঘাড়ের কোনো সমস্যা নেই। আমি আজকে 60 বছর বয়সেও একজন 30 বছরের যুবকের মতো মানসিকতা এবং দেহের শক্তি, দেহের এনার্জি আমার রয়েছে। আমি সবসময় ঘন্টার পর ঘন্টা মেরুদণ্ড সোজা করে বসা আমার অভ্যাস হয়ে গেছে। আপনিও পারবেন, আপনি যদি চেষ্টা করেন। আমি 4টি আসনের প্রথম আসন মকর আসন, আপনাকে আমি দেখাই মকর আসন কিভাবে করতে হয়। খুব সহজ, সবাই করতে পারবেন। মকর আসন অর্থাৎ মকর কথাটার মানে হলো কুমির। আয়ুর্বেদের যে আসনগুলোর নাম করেছিলেন মহর্ষি পতঞ্জলি, প্রত্যেকটাই প্রায় বিভিন্ন কীট পতঙ্গ, পোকা মাকড়, জন্তু জানোয়ার এদের নামের সঙ্গে মিল আছে, কারণ তাদের ধরন বা তাদের ভঙ্গির সঙ্গে মিলিয়ে আমাদের ভঙ্গিকে চালিয়ে নিয়ে যাওয়া। তো এখানে মকর আসন মানে হচ্ছে, মকরের মানে হচ্ছে কুমির। তা মকর আসন কিরকম একটু আমি আপনাদের দেখাই। মকর আসন খুব সোজা, একদম কোনো রকম ঝামেলা নেই। দেখুন, থুতনির তলায় এইভাবে হাত দিন, হাত দিয়ে আসনের সঙ্গে শ্বাসের একটা সম্পর্ক আছে, সবসময় মাথায় রাখবেন। আসন যখন করবেন অবশ্যই শ্বাসের সঙ্গে সম্পর্কিত ব্যাপারটা হবে। দেখুন,
যখন এই যে পা একটা পাকে তুলবেন আর এ পাটাকে তুলবেন, তাই তাই এবার যখন এই পা তুলবেন তখন কি করবেন, শ্বাস ছাড়বেন, আর যখন পাটাকে নামাবেন শ্বাস নেবেন। খুব সোজা একদম, এই জাস্ট, এবং রিল্যাক্স লাগে, শরীরে প্রচন্ড রিল্যাক্স লাগে, আপনার স্পাইনালটায় প্রচন্ড আরাম লাগবে। স্পাইনালটা পুরো উল্টো কার্ভ হয়ে রয়েছে, আমরা তো এভাবে থাকি না, অভ্যাস নেই, সবসময় সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয়, সামনের দিকে ঝুঁকে থাকি। দিনের মধ্যে অন্তত একবার বা দুবার স্পাইনালকে উল্টো কার্ভ করা কিছুক্ষণের জন্য, অবশ্যই 2-4 মিনিট, ওই 10 সেকেন্ড করলেন না উঠে বললেন হবে না। তাহলে এটা কিভাবে করবেন, কাউন্ট করুন। প্রথম দিকে ধরুন আপনি 20 বার কাউন্ট করলেন এভাবে, 1 2 3 4 5 6, এভাবে 20 কাউন্ট করলেন। বেশি লাগাতে গেলে সময় লেগে যাবে, ঠিক আছে। পরের দিন 22, তারপরে 23, তারপরে 24, এর প্রতিদিন 1 বা 2 করে বাড়তে থাকুন, 100 পর্যন্ত করুন। খুব সহজ। যখন দুপায়ে ইজি হয়ে গেল, দুপায়ে যখন ইজি হয়ে গেল, 100 করতে পারছেন, তখন দুপাকে একসঙ্গে করুন, দুপাকে একসঙ্গে করুন। খেয়াল রাখবেন, যখন পা তুলছি তখন শ্বাস ছাড়ছি, যখন পা নামাচ্ছি তখন শ্বাস নিচ্ছি। এইটা হচ্ছে মকর আসন। তাহলে মকর আসনের অভ্যাস করা খুব সহজ, বাচ্চা থেকে বড় সবাই করতে পারে, এটা নিরাপদ ব্যায়াম, এটাতে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, ঠিক আছে। শুধু থুতনির তলায় হাত, মেরুদণ্ডকে ঢিলা ছেড়ে দিন, আপনার মেরুদণ্ড যেটুকু ব্যাকে সেটুকুতেই যথেষ্ট। এবার হচ্ছে শলভাসন। শলভাসনটা একইভাবে এইভাবে শুয়ে মাথাটা সোজা, থায়ের তলায় হাত ধরে দিন, ঠিক আছে। একটা পাকে তুলুন, কিছুক্ষণ রাখুন, অন্তত 30 সেকেন্ড এভাবে রাখুন। শ্বাস স্বাভাবিক চলবে, শ্বাস বন্ধ রাখবেন না, শ্বাস নিতে নিতে ছাড়ুন। আবার এই পাটাকে তুলুন, এটা পেটের জন্য ভালো, স্পাইনালের জন্য ভালো। করলে বুঝতে পারবেন স্পাইনালে কতটা প্রেসার পড়ছে এবং স্পাইনালে কত একটা টাইটনেস ভাব আসছে। রাখুন, আবার এটা করুন, আবার এটা তুলুন। হাত কিন্তু ঢিলা, রিল্যাক্স পড়ে আছে। এইভাবে এটা একটু কষ্টকর, কিন্তু যাদের লাম্বার পজিশনে খুব বেশি ব্যথা তারা কিন্তু এটা করবেন না। যদিও করার ইচ্ছে থাকে অবশ্যই কোনো বিশেষজ্ঞের সঙ্গে একবার আলোচনা করে নেবেন। আর যাদের নর্মাল পেন তারা অবশ্যই করবেন, তাদের কমে যাবে। এবার এটা হয়ে গেলে শলভাসনের আর একটা পজ হচ্ছে দুটো পাকে হয়ে তুলুন। যদি পারেন, এটা কিন্তু বেশ কষ্টকর, যদি পারেন জোর করে করতে যাবেন না, জোর করে কোনো কিছু হয় না। প্রথমে এই পর্যন্ত তুলুন না, প্রথমে এই পর্যন্ত তুলুন, অভ্যাস করুন, দিয়ে আস্তে আস্তে হয়। হয়ে গেল শলভাসন। শলভাসন কথাটা মানে হচ্ছে শলভ অর্থাৎ পোকা বা পতঙ্গ। এটা শলভাসন কাকে বলে, পতঙ্গাসন বলতে পারে, বাংলায় এটাকে পতঙ্গাসনও বলা হয়, অতএব শলভাসন। এবার 3 নম্বর যে ব্যায়ামটা আমি করতাম সেটা হচ্ছে ভুজঙ্গাসন। এটাও খুব সহজ ব্যায়াম। ভুজঙ্গ অর্থাৎ সাপ, সাপের মতো এই আসনটা, অর্থাৎ এই জন্য এর নামটা হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনে সাপ কিরাম থাকে, এই যে ফোনা তুলে সবসময়, তা এখানে সিস্টেমটাই দেখুন, শ্বাস নিতে নিতে উঠবো, এবার শ্বাস ছেড়ে দিয়ে নর্মাল শ্বাস চলবে। ওপর দিকে তাকাবো, একদম ওপর দিকে দেখুন, একসঙ্গে লাম্বার পোর্শন, ঘাড়,
টোটাল অ্যান্টি পশ্চারের যে ব্যায়াম সেটা হচ্ছে। থাকুন যতক্ষণ পারবেন, খুব জোর করবেন না, কিন্তু থাকুন। এটা কিন্তু এইভাবে হাত সোজা করে দেবেন না, এটা কিন্তু হাতটা বেঁকা থাকবে, জাস্ট নাভিটা বিছনা থেকে উঠেছে, এটা মাথায় রাখতে হবে। বেশি এরকম তোলার ব্যায়াম আলাদা, সেটা এটা নামিয়ে দিন আস্তে আস্তে, ঠিক আছে? আবার করুন। এটা ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের আর একটা পজ আছে, সেটা হচ্ছে দুটো হাত, এই যে হাত, বাঁ হাত নিচে, ডান হাত উপরে, থুতনির নিচে থাকবে। এটা মাপ, যার যার থুতনির নিচে তার তার মাপ, ঠিক আছে? এখান থেকে হাত দুটোকে একদম সোজা ঠেলে সোজা করে দিন। মেরুদণ্ডকে ঢিলা করে দিন, মেরুদণ্ড ধনুকের মতো, যার যেরকম তার সেরকম দেখবে। বয়স্কদের কম ব্যাকে, আমাদের বয়সের জন্য একটা স্টিফনেস তো আসবেই, কিন্তু রেগুলার আমি করি বলে আমি করতে পারছি। কিন্তু আপনারা যারা রোজ করেন না তাদের একটু কষ্ট হবে, কিন্তু অভ্যাস করলে কষ্টটা চলে যাবে। প্রথম দিকে এতক্ষণ পারবেন না, প্রতিদিন 1 সেকেন্ড করে বাড়ান, আর কি 10 সেকেন্ড, কাউকে 12 সেকেন্ড, 14 সেকেন্ড, এভাবে বাড়ান। এইভাবে যদি আপনি 1 মিনিট থাকতে পারেন, শ্বাস নর্মাল চলবে, শ্বাস বন্ধ রাখবেন না। একটু বিশ্রাম, আবার উঠুন। ভুজঙ্গাসনের আর একটা পজ, ঠিক আছে? ভুজঙ্গাসন করলে স্পাইনালের তো উন্নতি হবেই, সঙ্গে সঙ্গে ডাইজেশনেরও ইমপ্রুভ হয়। আপনি যখন এটা করছেন, আপনার পেটে প্রচণ্ড প্রেশার পড়ছে, আপনার পেটেরও উপকার হয়। আর একদিন এই 4টি আসন করে দেখবেন, আপনি যখনই করবেন বুঝতে পারবেন স্পাইনালে ব্যথা কমতে শুরু করেছে। যে ব্যথা সেটা কমতে শুরু করে, স্পাইনালে ডিজেনারেশনের অপোজিট রিজেনারেশন শুরু হবে। এরপরে আমি আসছি মর্কট আসন, যেটা কোমর ব্যথা রোগীদের জন্য খুব উপকারী, ব্যথা কমানোর আদর্শ ব্যায়াম, কোমর ব্যথা কমানোর আদর্শ ব্যায়াম মর্কট আসন। এবার সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আমার জায়গা অল্প, ওই জন্য আমাকে ডাইনে বাইরে করে দেখাতে হবে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে নেবেন। হাত দুটো কাঁধ বরাবর সোজা, পাটাকে একদম পাছার কাছে এই যে লাগিয়ে দিলাম, দুটো পা এক জায়গায়, ঠিক আছে? আস্তে আস্তে দুটো পা এদিকে কাত হবে, মাথা এইদিকে, আমি হাতের দিকে তাকিয়ে থাকবো, উল্টো দিকে হাতের দিকে তাকাবো, এদিকে পাটা এইভাবে কাত হয়ে যাবে, দুটো পা এক জায়গায় ঠেকে থাকবে। কিন্তু হ্যাঁ, এইভাবে কিছুক্ষণ থাকার দরকার আছে, থাকতে হবে। এটা কোমরের জন্য খুব ভালো ব্যায়াম, করলে প্রচন্ড কোমরে আরাম পাবেন এবং কোমরে ব্যথা কমবে। সেফ, নিরাপদ। সোজা করে নিলেন। আবার অপোজিট, দেখুন এই হাতের দিকে চোখ, আমার চোখটা এই হাতের দিকে, মানে ঘাড় ঘুরিয়ে এদিকে চোখ, আর পা অপোজিট। অ্যাকচুয়ালি ফিল করুন আপনারা যে স্পাইনালটাকে মুড়িয়ে দেওয়া হচ্ছে, স্পাইনালটাকে মোচড় দেওয়া হচ্ছে। এটা হলো 1 রাউন্ড, একবার এদিক একবার ওদিক, এটা হলো 1 রাউন্ড। এর মনে করেন দ্বিতীয় পদ হচ্ছে পাটাকে একটু ফাঁক, পাটাকে একটু ফাঁক করলাম, ফাঁক করে কি হবে, একই জিনিস, এই এই দেখো এইভাবে অপোজিটে তাকাবো, আমি হাতের দিকে তাকাবো, আর এই পায়ের টোটা দেখুন, এই যে হাঁটুটা আমার টাচ হয়ে গেছে, এরকম টাচ হতে হবে। এরকম থাকলে অসুবিধা, এরকম আপনাদের হয়তো প্রথমে টাচ হবে না, এরকম থাকবে। এই টাচ আনতে বহুত কষ্ট হবে, কিন্তু টার্গেট রাখবেন আস্তে আস্তে যেন এরকম টাচ করা যায়। হ্যাঁ, অন্তত 30 সেকেন্ড থাকার চেষ্টা করবে, আমার লাগিয়েই সঙ্গে সঙ্গে উঠে আসবেন না, 30 সেকেন্ড থাকার চেষ্টা করবে। স্পাইনালের যে পশ্চাৎ সব আস্তে আস্তে সেট হয়ে যাবে, স্পাইনালের ব্যথা কমবে। আচ্ছা, নর্মাল হলাম। আবার অপোজিট,
এটা মর্কটাসনের দ্বিতীয় পোজ। ফার্স্ট পোজ দেখিয়েছি দুটো পা এক জায়গায় করে এধার আর ওধার, যেদিকে পা তার উল্টো দিকে ঘাট, এতে ঘাট কোমর দুটোই ব্যায়াম হচ্ছে। আর মর্কটাসনের সেকেন্ড পোজ হচ্ছে পাটা ফাঁক, অপর পোর্শনে আগের মতোই, যেদিকে পা যাচ্ছে তার উল্টো দিকে ঘাট, এদিকে যেদিকে পা যাচ্ছে উল্টো দিকে ঘাট। ঠিক আছে, 30 সেকেন্ড করে থাকবেন। যখনই করবেন, আমি সময়ের জন্য একটা করে রাউন্ড দেখাচ্ছি এবং বোঝানোর জন্য কথা বলতে হচ্ছে। যখনই করবেন অন্ততপক্ষে 3 রাউন্ড, 5 রাউন্ড, 7 রাউন্ড এবং আস্তে আস্তে বাড়াতে থাকবেন যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে। সুস্থ হয়ে গেলে আপনারা ঠিক করে যে 5 রাউন্ড করে রোজ করবেন। সারা জীবন খাওয়া যেমন জরুরি, তেমনি শরীরের মুভমেন্ট দেওয়া, শরীরকে যত্ন করাটা ততটাই জরুরি। আর শিখে গেলে তখন আপনার যখনই বুঝতে পারবেন যে কি মজা, আপনার তখন একটু সময়ও চিন্তা করতে হবে না, ভোরবেলা ঘুম থেকে উঠেই আপনি বিছানা বসেই করে নিতে পারেন। ঠিক আছে, মর্কটাসনের তৃতীয় পোজ। তৃতীয় পোজটা দেখুন, দুটো পাকে সোজা করে দিন, হাত দুটো এরকম ফেলে দিলেন সোজা করে। আমি একটু দেখিয়ে দিই, দাঁড়ান জায়গার অভাব তো। এই দিকটা আগে ডান দিকটা দেখাই। মর্কটাসনের থার্ড পোজ, পাটাকে তুললেন সোজা, তুলে এই যে হাতের বাইরে চলে গেছে আমার পা, এই যে আঙুলটা পা হাত দিয়ে ধরে নিলেন। ঠিক আছে, বাঁ হাতটার দিকে আপনি তাকিয়ে থাকবেন, স্পাইনালটা পুরো মুড়ছে, পা সোজা, পা বেঁকবে না। আপনাদের কিন্তু প্রথম হয়তো এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এর বেশি যাবে না, এর বেশি যাবে না। কিন্তু অভ্যাস করতে করতে একদিন কিন্তু এটা আনাটা খুব সোজা। এটা আপনার আসছে মানে আপনার স্পাইনালের ফ্লেক্সিবিলিটি আছে বলে আসছে। যাদের ফ্লেক্সিবিলিটি কম তাদের একটু দেরি হবে, কিন্তু হবে, সবার হবে। এবার 30 সেকেন্ড থাকুন, আস্তে আস্তে সোজা হয়ে যায়। ঠিক আছে, আবার আমি একটু এদিকে সরে যাই, সরে গিয়ে দেখাই এদিকটা কিভাবে করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আবার এই হাত দুটো সোজা থাকলো, এই পা আবার তুললাম, এই পা তুললে দেখো এদিকে হাতে আঙুলে ধরে নিয়েছি, এই দেখুন দেখা যাচ্ছে, এই আমি ধরে নিয়েছি, পুরো স্পাইনালটা বেঁকে আমি এই হাতের দিকে তাকিয়ে আছি, পা কিন্তু সোজা। এটা খেয়াল রাখতে হবে, পা কিন্তু একদম সোজা থাকে। এবার 30 সেকেন্ড থাকুন। এটা হচ্ছে মর্কটাসনের তৃতীয় পোজ। এই 4টি আসন করুন। 4টি আসন করলে আপনার যে কোনো কোমরের ব্যথা, হ্যাঁ যাদের খুব বাড়াবাড়ি হয়ে গেছে তাদের জন্য অবশ্যই চিকিৎসক তো আছেই, চিকিৎসক তার কাজ করবে, কিন্তু আপনি আপনার ডিজেনারেশন বন্ধ করুন, ওটা আপনাকেই করতে হবে, কারণ এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। আর আপনার স্পাইনালের পশ্চার আপনি ঠিক করতে হবে। সবসময় মেরুদণ্ড সোজা করে বসুন, কখনোই এরকম কুঁজে হয়ে বসবেন না। সামনে যদি 1 ঘন্টা ঝুঁকে কাজ করতে হয়, তাহলে অন্তত 1 ঘন্টা অন্তর 5-10 মিনিট ঘাটটাকে পিছনে করে রাখুন, অভ্যাস করুন। 1 ঘন্টা কাজ করুন, কাজ তো করতেই হবে সবাইকে, আমি বলছি না কাজ বন্ধ করে দিন। 1 ঘন্টা সামনে কাজ করলে 1 ঘন্টা পরে একটা ছোট্ট ব্রেক নিয়ে একটু কোমরে হাত দিয়ে স্পাইনালটাকে পিছনে রাখালেন, আপনি ঘাটটাকে পিছনে রাখালেন, একটু এদিক একটু এদিক, একটু বডিটাকে এই একটু হাতটাকে এই স্পাইনালের মাসলগুলোকে স্ট্রেন্থ দেওয়া, এগুলো করুন। যাদের খুব ব্যথা হচ্ছে, আমি একটা ভিডিওতে বলেছি, আবার রিপিট করে দিচ্ছি আজকে, হলুদ, মেথি, শুঁট অর্থাৎ আদার গুঁড়ো আর জোয়ান 4টে সমান মাত্রায় মিশিয়ে গুঁড়ো করে একটা কাঁচের পাত্রে টাইট করে রেখে দিন। 3 থেকে 5 গ্রাম পর্যন্ত পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জলে দিনে 2 বার খান। ঈষৎ উষ্ণ গরম জলে গুলে দিনে 2 বার খান। রাত্রিবেলা যখন খাবেন, রাত্রিবেলা ওর মধ্যে 5 ml ক্যাস্টর অয়েল বা অ্যারান তেল দিয়ে দেবেন, দিয়ে খাবেন। প্রাকৃতিক ওষুধ, আপনার রান্নাঘরের মশলা দিয়ে তৈরি, কোনো সাইড এফেক্ট নেই, ডাইজেশন ভালো হবে, গ্যাস বদহজম কমবে, জয়েন্ট পেন কমবে, জয়েন্টের ইমপ্রুভমেন্ট হবে, পায়খানা পরিষ্কার হবে, এতগুলো কাজ। অতএব
যা চিকিৎসা করছেন করুন। চিকিৎসার সঙ্গে কিন্তু ন্যাচুরোপ্যাথি না শত্রুতা আছে, না আমরা বলছি আপনি চিকিৎসা করবেন না, এটা কখনোই ভাববেন না চিকিৎসা করবেন না। আপনি যা চিকিৎসা করছেন করুন, সঙ্গে তো আপনার চিকিৎসক তো কখনো বলে আপনি খাবেন না, আপনার চিকিৎসক বলেছে খাবেন না, আপনি তো রোজ রান্নায় হলুদ খাচ্ছেন, জোয়ান খাচ্ছেন, আদা খাচ্ছেন, মেথি খাচ্ছেন, তা সেগুলোই তো এখানে আপনাকে খেতে বলা হচ্ছে একটা নির্দিষ্ট সিস্টেমে, নির্দিষ্ট ফরম্যাটে, নির্দিষ্ট পরিমাণ। অর্থাৎ কারোর সঙ্গে কারো শত্রুতা নেই, সবাই মিলে একসঙ্গে চললে রেজাল্ট ভালো আসে। অতএব আপনি যা চিকিৎসা করছেন, ওষুধ খাচ্ছেন, খান, সঙ্গে যদি ন্যাচুরোপ্যাথি এবং সঙ্গে যদি লাইফস্টাইল চেঞ্জ করেন, আর সঙ্গে যদি পশ্চার চেঞ্জ করেন, আপনার যে অভ্যাসগুলোকে চেঞ্জ করেন। আমি নিজে ভালো হয়েছি, আমি আমার অভিজ্ঞতার কথা আপনাকে জানালাম, 100% প্রুভ আমি নিজের উপরে করেছি যে হ্যাঁ রেজাল্ট আসে। সবচেয়ে বড় প্রমাণ, আজকে আমি 60 বছর বয়সে আমি প্রত্যেকটি ব্যায়াম করতে পারি। আমার কিছু ব্যায়ামের ভিডিও আপলোড হয়েছে, আগামী দিনে আরও কিছু ক্রিটিক্যাল ব্যায়ামের ভিডিও আপলোড হবে, দেখতে পাবেন। অতএব একবার আপনারা যদি সুস্থ হতে চান, তাহলে রোগ নয়, রোগের কারণ খুঁজে বের করুন, সেটাকে নিজেকেই ঠিক করতে হবে, অর্থাৎ নিজে ঠিক করার পিছনে লড়াই করুন। হ্যাঁ, ইমার্জেন্সি কষ্টের জন্য ওষুধ নিন, বারণ করছি না। এই যে হলদি, মেথি, সুর, জোয়ান, সঙ্গে আয়রন তেল, এটাও বলতে পারেন প্রাকৃতিক ওষুধ। এটা কখন নেবেন? এমার্জেন্সি। কখন? যখন দেখবেন ব্যথা হয়েছে, তখন নেবেন। কিন্তু সুস্থ মানুষের, যেমন আমার, নেওয়ার দরকার পড়ে না। একসময় নিতাম, এখন নেওয়ার দরকার পড়ে না, কারণ আমি ফিট, আমার কোনো সমস্যা নেই। অতএব আজকের এই ভিডিওটা, যাদের কোমরের সমস্যা, বেশিরভাগ তো আজকাল ঘরে ঘরে মা বোনদের বেশি সমস্যা, আমি মা বোনদের রিকোয়েস্ট করব, তারা যদি আমার এই 4টি ব্যায়াম আর একটু খাওয়া দাওয়ার ভিডিওগুলো দেখে আর একটু যদি লাইফস্টাইল পাল্টায়, তাহলে তারা কোমর যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা থেকে সুস্থ থাকতে পারে। আজ আমি কোমর যন্ত্রণা এই ব্যাপারটা বেশি বললাম, এর মধ্যে ঘাড়ের কিছু সমস্যা মিটবে, এতেও মিটবে, কিন্তু ঘাড়ের জন্য স্পেশাল আলাদা করে একটা ব্যায়াম করার দরকার বা ভিডিও করার দরকার আছে। কারণ হচ্ছে ঘাড়ের কিছু স্পেসিফিক, যেহেতু আমার ঘাড়ের সমস্যা হয়েছিল, ঘাড়ের কিছু স্পেসিফিক ব্যায়াম এর মধ্যে আলাদা করে ভরা ছিল, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে শুধু স্পাইনাল নিয়ে বললাম, পশ্চার নিয়ে বললাম, স্পাইনাল নিয়ে বললাম, এরই মধ্যে কোমর চলে এসছে, এর মধ্যে ঘাড় এসছে, কিন্তু স্পেশালি ঘাড়ের জন্য কিছু এক্সট্রা জিনিস আছে, যেটা নিয়ে আমি পরে একটা ভিডিও নিশ্চয়ই করব। আপনারা যদি আমার সঙ্গে থাকেন আর যদি জানতে চান, আজকে এই পর্যন্তই থাক। জানি না কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন, অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমি উৎসাহিত হব, আর কিছু না। আর আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করুন। খারাপ লাগলে কমেন্ট করে জানান যে খারাপ লেগেছে। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।